শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বার রাঙা সকাল অনুষ্ঠানে। অবশ্যই একটা সুন্দর দিনের প্রত্যাশা থাকছে এবং যারা রাঙা সকালের নিয়মিত দর্শক তারা কিন্তু ইতিমধ্যেই জানেন যে আমরা এই অনুষ্ঠানে আমাদের অতিথিদের সংগ্রামের গল্প শুনি, সফলতার গল্প শুনি, আর আমাদের প্রয়াস থাকে আপনাদের সকালটাকে রাঙিয়ে দেবার। আজকেও কিন্তু এমনই একজন অতিথি থাকবেন আমাদের সঙ্গে প্রথম ঘন্টায় এবং পুরো আয়োজন জুড়ে থাকছি আমি নন্দিতা, কিবরিয়াও থাকছি। শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে, দিনটা ভালো কাটুক সেই শুভকামনা জানিয়ে বরাবরের মতোই শুরু করছি আমাদের এই প্রিয় অনুষ্ঠানটি। এবং আজকে সকালবেলায় যার গল্প আমরা শুনবো এবং শোনাবো তিনি হচ্ছেন শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ডক্টর খুরশিদা বেগম সাইদ। চলুন তাকে আমরা শুভ সকাল জানাই। শুভ সকাল ম্যাম। শুভ সকাল আপনাদেরকে। কেমন আছেন? আছি ভালো। গবেষণার জায়গায় নয় আমরা একটু পরেই আসি, তার আগে আমরা একটু শৈশব থেকেই জানার চেষ্টা করি ছোটবেলাটা কোথায় কেটেছে এবং কেমন ছিল সবকিছু মিলিয়ে যদি বলতেন। ছোটবেলাটা আমার কেটেছে রাজবাড়ী জেলায়, আগে ওটা বৃহত্তর ফরিদপুরের মধ্যে ছিল। তো রাজবাড়ী খুব চমৎকার একটা সাংস্কৃতিক মনস্ক জায়গা বলবো, যে ওখানে খেলাধুলা যেমন ছিল তেমনি ছিল মাঝে মাঝে সন্ধ্যায় নানা রকম নাটক বিচিত্র অনুষ্ঠান এগুলো হতো। এবং আমি যেটা দেখেছি যে সেকালে এই মেয়েদের খেলা যেটা আজকাল চোখে পড়ে না, আমি নারী হিসেবেই বলছি, সেটা কিন্তু ওখানে অবাধ ছিল। এবং যেটা ঘটেছিল, আমি একটু ঘরকুনো ছিলাম, কিন্তু ছোটবেলায় ওই জুতো মোজা পরে মা বাবা ঠিকই আমাকে বিকালে খেলতে পাঠিয়ে দিতেন এবং সন্ধ্যায় ফিরতে হতো। ওনাদের কথাই ছিল যে খেলে ক্লান্ত হয়ে বাসায় ফিরতে হবে, যাতে রাতের পড়াশোনার শেষেই ঘুম আসে। কেননা অনেক সময় যেটা হয়, আজকে আমি নিজে মা হিসাবে যেটা মনে করি, যেভাবে ক্লান্ত হয়ে থাকলে ছেলে মেয়ে তারা কিন্তু আর বাজে কোনো চিন্তা করার সুযোগ পায় না। লেখাপড়া, খেলে আসলো, শরীর ক্লান্ত, ঘুমিয়ে পড়ে চট করে। তো ওটা আমার কাছে মনে হয় খুব বিজ্ঞানসম্মত ছিল। তো খেলাধুলা প্রচুর করেছি ওইভাবে নিয়মিত বিকালের দিকে। তবে আমি খুব খেলাধুলা করতাম না, এই জন্য আমার উপর একটু জোর করে পাঠানো হতো। পরিবারের কথা একটু শুনবো। পরিবারে কে কে ছিলেন তখন? পারিবারিক আবহাওয়াটা কেমন ছিল? বাবা ছিলেন, তো মা ছিলেন, এবং আমরা যেহেতু 4 বোন 1 ভাই, তো আমার বড় 2 বোন ছিল খুব দুষ্টু। সেজন্য বেশিরভাগই আমার বাবা আমার মাকে একটু রেহাই দিতে আমাকে ওই বেবি কেয়ার বলতে যেটা বোঝায় এটা আমাকে করতেন, ওনার কাছে কাছে রাখতেন সব সময়। তো বাবার সান্নিধ্য এই জন্যে আমি অনেক পেয়েছি ওনার কাছে কাছে। কি করতেন বাবা? আমার বাবা শিক্ষাবিদ ছিলেন এবং অনেকগুলো স্কুল কলেজ উনি তৈরি করেছেন। নারী শিক্ষার প্রতি খুবই অনুরাগী ছিলেন। ওনার বিশেষভাবে এই যে মঠবাড়িয়া কলেজ, তারপর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, এগুলো কিন্তু ওনার হাতে উনি প্রিন্সিপাল ছিলেন। তারপরে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, ওখানে উনি ছিলেন। তো এগুলো ওখানে প্রিন্সিপাল হিসাবে ছিলেন। তো ওই ভাইস প্রিন্সিপাল হিসাবে ছিলেন, মানে সে সময় পাকিস্তান আমল। একজন মেজর ছিলেন বিএ পাস, তিনি ছিলেন প্রিন্সিপাল। এটা সেই শোষণ কাঠামোর সেই সময়কালের কথা। ভেরি ভেরি গুড। ওকে, আমরা একটা বিষয় তাহলে বুঝতে পারছি যে বাবা যেহেতু শিক্ষাবিদ ছিলেন, মানে পরিবারের পরিবেশটা নিশ্চয়ই শিক্ষা বেসিসই ছিল বলবো। হ্যাঁ, একটা চমৎকার লাইব্রেরি ছিল আমাদের বাসায়। এবং ওই যে সন্ধ্যাবেলায় বাসায় ফিরেছি, ফেরার পরই একটা প্রার্থনা সঙ্গীত আমাদের করতে হতো। একেবারে ওই আমাদের বিশাল বড় একটা বারান্দা ছিল, বারান্দাটা ধুয়ে মুছে পরিষ্কার, সেখানে আমরা বসতাম সবাই, মা বাবা, আমার ছোট খালাও সাথে ছিলেন। নানু মারা যাওয়ার পরে উনি আমাদের সাথেই ছিলেন। তো গান গাইতে হতো, ওই প্রার্থনা সঙ্গীত, বিভিন্ন অতুল প্রসাদের গান, অন্যান্য গান, এটা গেয়ে নিজেকে তৈরি করা, পরিষ্কার করা এবং তারপরে পড়তে বসা। তো ওই সময় বাবা মাও অংশগ্রহণ করতেন। আর তাছাড়া খেলাধুলার সময়, যেমন শীতকালে অনেক সময় রাতে লাইট জ্বালিয়ে আমাদের উঠোনে অনেক ঘাস ছিল, তো ওখানে মা বাবার সাথেও ব্যাডমিন্টন খেলেছি। আমার মাও খেলতেন, বাবা খেলতেন, খালা খেলতেন। কাজে একটা পারিবারিক আবহাওয়া আমার মনে হয় যে বেশ সান্নিধ্য, ভালো সান্নিধ্যের মধ্যে বড় হয়েছি। চমৎকার। কখনো কি এই যে আমাদের যেটা হয় আর কি মেল ফিমেল ডিসক্রিমিনেশন, এই ব্যাপারগুলো কি পরিবারের মধ্যে কখনো ফেস করেছেন? আমি পরিবারে এটা পরবর্তীকালে বাহির জগতে এসে আমি দেখলাম। কিন্তু এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই যে অনেক সময় অনেক কিছু পরিবার থেকে দেখা হয়ে গেলে তখন বাইরের জগতে এসে হয়তো সেটা নিয়ে ডিল করতে সুবিধা হয়। আপনার ক্ষেত্রে কি উল্টোটা হয়েছে, যেহেতু পরিবার থেকে অনেক বেশি সহযোগিতা পেয়েছেন আপনি, বাইরে এসে যখন জগৎটা? বাহিরে আমার খারাপ লেগেছে, বাহিরে আমি ধাক্কা খেয়েছি, কেননা পরিবারে এটা আমি পাইনি।
না পাওয়ার কারণে আমি বলেছিলাম যে আমার বাবা কিন্তু খুব নারী শিক্ষার অনুরাগী ছিলেন, এবং ওখানে উনি ওই রাজবাড়িতে মেয়েরাই, তখন আমি একদমই ছোট, পরে শুনেছি যে এসএসসি ম্যাট্রিক, তখন ম্যাট্রিক ছিল, ম্যাট্রিক পরীক্ষা দিতে পারতো না মেয়েরা, তো উনি নিজে ওই কলেজে স্কুলটা তৈরি করলেন, এবং একটা টাকা উনি বেতন নিতেন না, সম্পূর্ণ নিজের ইচ্ছা, এবং দাঁড়িয়ে থেকে দালানটাও করলেন। তো ওইখানে উনি প্রথম ব্যবস্থা করলেন যাতে মেয়েদেরকে আর বাহিরে, অল্প কয়েকজন হয়তো পরীক্ষা দিত, তো অন্য জায়গায় না যেতে হয়, রাজবাড়িতে থেকেই তারা পরীক্ষা দিতে পারে। তো সবচেয়ে বড় কথা যেটা আমার মনে হয় যে সমাজের একটা অবক্ষয় ঘটেছে, তখন কিন্তু এই অল্প বয়সী মেয়েদের যে মুভমেন্টগুলো চলাফেরা ছিল, তখন কিন্তু রাস্তাঘাটে এত প্রতিবন্ধকতা ছিল না। আমি যখন এই ক্যান্টনমেন্টে কচুক্ষেত থেকে হলিক্রসে আসতাম ফার্ম গেটে, তখন কিন্তু আমার মা আমাকে পৌঁছে দেন নাই। ওই পরীক্ষার সময় হয়তো একটু আসতেন বা কোনো ঝড় বৃষ্টি এরকম, কিন্তু তাছাড়া আমরা নিজেরাই এসেছি, তো রাস্তায় তো কোনো সমস্যা হয়নি। আজকে কেন মা বাবাকে এই সময়টা দিতে হয় বাচ্চাকে স্কুলে পৌঁছে দেওয়া নিয়ে আসা, এটা তো আমাদের সময় ছিল না। হ্যাঁ, এবং রাজবাড়িতেও ছিল না। আপনি নারীর কথা বললেন, তো সময়টাও বোধহয় একটু পাল্টেছে, যেটাকে আমি খুব ইতিবাচক বলবো না, এটা ইতিবাচক দিকে পাল্টে নেন। তাহলে আমরা যদি একটু এমিন লাইফের দিকে যাই, ওই সময়টাতে কি হতো, পরিবার থেকে কি বলা হতো, বা আপনার ক্ষেত্রে কি হয়েছে যে বড় হয়ে এটা হতে হবে ওটা হতে হবে, নাকি নিজে থেকে একটা বেছে নেওয়া? সেরকম কোনো চাপ দেওয়া হয়নি, তবে উচ্চশিক্ষা নিতে হবে এইটা আমার বাবা সব সময় বলতেন। ওনার এটা একটা ছিল, আমার মারও খুব এই দিকে তাগিদ ছিল, কিন্তু আমাকে একটা কিছু হতেই হবে, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব তা না, এমনি আমাদের সাথে গল্প ছলে জিজ্ঞাসা করা হতো আমরা কে কী হতে চাই ইত্যাদি, কিন্তু চাপ দেওয়া হয়নি। তো যেহেতু আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে বাড়িতে একটা লাইব্রেরি ছিল এবং ভীষণ পড়াশোনার মধ্যেই থাকতেন নিশ্চয়ই সারাক্ষণ, আপনি বলছিলেন যে ঘর ছিলেন, তো বই পড়তে পড়তে কখনো মনে হয়েছে এরকম কোনো চরিত্রের মতো হতে ইচ্ছে হয়েছে? নিশ্চয়ই হয়েছে, অনেকবার অনেক চরিত্রের মতো। সেরকম ভাবে বোধহয় না, আমি ওরকম কিছু মনে করি। আপনার টার্গেটটা কি ছিল, আপনি কি হতে চান? আমার মনে হয় লেখাপড়া, গবেষণা এই দিকটাই ছিল কিছুটা, বাবার ওই দিকটা। যেমন উনি তো বোধহয় দিবারাত্রি পড়াশোনা করতেন, তো মাকেও দেখেছি রাজবাড়ির লাইব্রেরি মেম্বার ছিলেন, বই আনতেন, বই পড়তেন, তো আবৃত্তি শেখাতেন মা। তো আবৃত্তিতে আমি একবার ওই ফরিদপুর জেলার মধ্যে সেকেন্ডও হয়ে গেলাম, একটা লাইন ভুলে গেছিলাম, এই জন্য ফার্স্ট হতে পারিনি। তো আমার মনে হয় যে ওইভাবে শিক্ষার দিকে একটা ঝোঁক ছিল। আচ্ছা, গবেষণা এবং শিক্ষা। চমৎকার। আমরা আপনার বিশ্ববিদ্যালয় জীবন এবং আপনার কর্মজীবন, আপনার গবেষণা সবকিছু নিয়েই আমরা আমাদের দর্শকদের জানাতে চাই, তবে তার আগে আপনার সম্পর্কে ছোট করে একটু আমাদের দর্শকদের শুরুতে একটু ভূমিকা করে নিতে হচ্ছে। দর্শক, আজ আমাদের সঙ্গে যিনি রয়েছেন প্রফেসর ডক্টর খুরশিদা বেগম সাইদ, তিনি 3 দশকের বেশি সময় ধরে শিক্ষকতা পেশার সাথে যুক্ত রয়েছেন। 1986 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার ও রাজনীতি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা পেশার সাথে যুক্ত হন তিনি। 80-র দশক থেকে গবেষণাধর্মী কাজের সাথে যুক্ত রয়েছেন তিনি। তার প্রথম গবেষণা ছিল গঙ্গার পানি বন্টন ও ফারাক্কা বাঁধ নিয়ে। 1950 থেকে 1985 সাল পর্যন্ত ভারত ও বাংলাদেশের মধ্যকার পানি উন্নয়ন সমস্যাগুলির ইতিহাস ও রাজনীতিতে ব্যাপক গবেষণা করেন তিনি। এছাড়া বাংলাদেশে উচ্চশিক্ষা ক্ষেত্রে বিদ্যমান সমস্যা, নারীর মানবাধিকার, ক্ষমতায়ন, সাম্প্রদায়িকতা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে গবেষণাধর্মী কাজ রয়েছে তার। এই বিষয়গুলোর উপর এ পর্যন্ত 5টি গবেষণা গ্রন্থ প্রকাশিত হয়েছে তার। 2014 থেকে 2018 সাল পর্যন্ত বাংলাদেশ তথ্য কমিশনের কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। 2008 সাল থেকে সত্যান্বেষণ গবেষণা ও নন্দন চর্চা কেন্দ্র নামে একটি সংগঠন পরিচালনা করছেন আমাদের আজকের অতিথি, এবং আমরা তার জীবন গল্প শুনবো আজকে পুরো ঘন্টা জুড়ে। আবারও ফিরছে তার কাছে। তো ছোটবেলার কথা শুনছিলাম, এবং আপনি বলছিলেন যে আপনারও ছোটবেলা থেকে শিক্ষার প্রতি একটা অনুরাগ সৃষ্টি হয়েছিল, এবং একটু বড় হতে হতে কি সেই জায়গাটা পরিষ্কার হলো যে কি হতে চান? আমার মনে হয় যে পড়াশোনাটাই বোধহয় এরকম মুখ্য ছিল, একটা চাকরি করবো এটাও ছিল, কিন্তু ওই একেবারে একটা টার্গেট ধরে বোধহয় কোনো লক্ষ্য ধরে সেইভাবে পড়াশোনা, বা যেটা হয় যে মোটামুটি ক্লাস 9-এ উঠলে একটা টেম্পোরারি এইম সেট করতে হয় যে আমি সায়েন্স নেব না, আর্টস নেব না, কমার্স নেব। এখানে আমার পরিবারে কোনো চাপ ছিল না, আমি নিজের ইচ্ছাই এই যে সোশ্যাল সায়েন্স যেটা
এটা সামাজিক বিজ্ঞান। আমি ইতেই পড়াশোনা করেছি, এই ধারাতে। জি, আপনি বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করলেন, যদি ভুল না করে থাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং পরবর্তীতে আপনি উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য জার্মানিতেও গিয়েছেন। পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা আমরা যতটুকু জানি যেটা একটা খুব কঠিন একটা সাবজেক্ট এবং প্রচুর লিখতে হয়। এরকম একটা সাবজেক্টে পড়ে আপনার নিজের এক্সপিরিয়েন্সটা কি আসলে? আসলে সম্পূর্ণ নিজের ইচ্ছায় এসছে। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে এই ধরনের চাপ ছিল না, অন্যরকম, তা আমি সুযোগ পেয়েছিলাম ইংরেজি, অর্থনীতি আর রাষ্ট্রবিজ্ঞান। তা আমি নিজে ইচ্ছা করেই রাষ্ট্রবিজ্ঞানে চলে এসেছি, আমার ঝোঁক ছিল এদিকে। তো রাষ্ট্রবিজ্ঞান আপনি যেটা বলছেন, আসলেই যে আইনস্টাইন বলেছিলেন পৃথিবীর কঠিনতম বিজ্ঞান হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। আসলে সমাজকে নিয়ে, মানুষকে নিয়ে কথা বলার, বিশেষ করে মানুষ সম্পর্কে এরিস্টটল যে বলেছেন যে রাজনৈতিক প্রাণী মানুষ, পলিটিক্যাল অ্যানিমেল, কাজে সেই সূত্রে এটা আসলেই জটিল, স্পর্শকাতর বিষয়ও। তো আমি যেটা মনে করি যে বিষয়টা আমাদের দেশে এর চর্চাটা আরও হওয়া প্রয়োজন। কেননা পৃথিবীতে যত রকমের সিদ্ধান্ত আজকে পৃথিবীতে হয়, সবই কিন্তু আপনি দেখবেন রাজনীতি কেন্দ্রিক এবং রাজনৈতিক সিদ্ধান্ত। আমাদের পরিবার ছোট হবে কিনা, বাচ্চাকে স্কুলে পাঠাবো কিনা, এর থেকে শুরু করে অস্ত্রীকরণ, নিরস্ত্রীকরণ, যাবতীয় সমস্ত কিছুই কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত হিসাবে আসছে। তো জীবনের সাথে ওতপ্রোতভাবে আমাদের যেহেতু এই বিষয়টা জড়িত, সেহেতু এই বিষয়টার চর্চা হওয়া উচিত। এবং আমি বর্তমানে যেটা করছি, বর্তমানে না, আমার বরাবরেরই, যে আমি শুধু ক্লাসরুমে ছাত্র ছাত্রীকে তো তাদের জ্ঞান সঞ্চারণ, তাদের সাথে জ্ঞানের আলোচনা, এগুলো তো আছেই, কিন্তু তা বাদে আমি কিন্তু সবসময় মনে করি যে জনমানুষের রাষ্ট্রবিজ্ঞানী হতে হবে, পাবলিক এডুকেশন দরকার, জনগণের কাছে পৌঁছাতে হবে। ফলত আমি যেটা করেছি এবং এখনও করতে চেষ্টা করি, আমার প্রত্যেকটা গবেষণাকেই আমি খুব ওই সহজ ভাষায় পত্রিকায় লিখে থাকি, গঙ্গা নিয়েও লিখেছি, এসব ব্যাপারেও সেকালেও লিখেছি। এবং বর্তমানে আমি দেখছি এই লেখালেখির চেয়েও আমার দেশের মানুষ যেহেতু এখনও লেখাপড়ার সময় পান না, এবং সেই সাথে অনেক সময় অনেকে এখনও হয়তো সাক্ষরতা সেভাবে নাই, এই জন্য আমি যেটা করছি প্রামাণ্য চিত্র। আমার কাছে মনে হচ্ছে যে একটা বড় একটা মোটা বই, এটাকে যদি আমি 5 থেকে 10 মিনিট বা 15 মিনিটে জনগণের হাতে তুলে দিতে পারি, তাহলে কিন্তু তার পড়া হয়ে গেল বইটা। এবং এটা জ্ঞানভিত্তিক সমাজের যে কথা আমি বলছি, কেননা সিদ্ধান্ত তো জনগণকে নিতে হবে। গণতন্ত্রে জনগণকেই সিদ্ধান্ত নিতে হয়। তো জনগণ যদি সিদ্ধান্ত নেবেন, তাকে প্রত্যেকটা বিষয় জানতে হবে। তা আমার এখন ওইভাবে আমি এই যে বিহারির উপর একটা কাজ শেষ করলাম, যদিও সকলেই বিহার থেকে আসেন নাই, আমরা চলিত ভাষায় বাংলাদেশে যারা বিহারি বসবাস করছেন তাদের আপনার আরো অনেক বেশি কিছু কাজ আছে এবং সামগ্রিক বিষয় নিয়ে আমরা আসলে কথা বলতে চাই। একটু আগে আপনি যেটা বিষয় নিয়ে বললেন, গঙ্গা ব্যারেজ নিয়ে আপনি কাজ করেছেন, খুব চমৎকার একটা কাজ আছে আপনার। স্বাগত জানাচ্ছি রাঙা সকালে, এবং আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ডক্টর খুরশিদা বেগম সাইদ। আমরা যে প্রসঙ্গ নিয়ে কথা বলবো বলেছিলাম বিরতির আগে, গঙ্গা ও ফারাক্কা বাঁধ নিয়ে আপনি আপনার গবেষণার একদম শুরুর দিকের কাজ ছিল, এবং একটা বইও দেখছি আপনার হাতে। আমরা একটু শুনি এই প্রসঙ্গ নিয়েই আপনার কাছ থেকে। এটা গবেষণাটা আমি যখন শুরু করি 1980 শেষ, অর্থাৎ বলা যায় 81, কিন্তু বাংলাদেশের সামাজিক বিজ্ঞানে পরিবেশ বিষয়ক আলোচনা এটাও কিন্তু প্রথম আমি ইন্ট্রোডিউস করেছি এই গবেষণা। আপনারা জানেন যে ওই সময় ইউএনও কমিশন গঠন করছে এবং সমগ্র বিশ্বে পরিবেশের ভারসাম্য নিয়ে একটা আলোচনা এবং উদ্দীপনা আসছে, ক্রমশ সচেতন হয়ে উঠছেন জনগণ। তো সেই সময় কাজটা করতে যেয়ে বাংলায় যে এনভায়রনমেন্টাল কনফ্লিক্ট, যেটা বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ এবং ভারতের মধ্যে পরিবেশ নিয়ে যে দ্বন্দ্বটা, সেইটা আর উপরে এই বইটা, এবং এর সাথে বাংলাদেশের জাতীয় স্বার্থের। তা আমি খুব ছোট্ট করে বলছি, এর মূল বিষয়টা হচ্ছে 1951 সালে বাঁধটা হাতে নিলেও ভারত এই কথাটা পরিষ্কার বলেনি, পাকিস্তানকেও না, পরবর্তীকালে বাংলাদেশকেও না। তো এখানে আমি যখন গবেষণা শুরু করি, তখন আমাদের এখানে যে জিআরসির মেম্বার ছিলেন আমজাদ হোসেন খান, উনি কিন্তু আমাকে প্রথম বলেন যে আপনি ক্যালকাটা পোর্ট ইজ নট দ্য ম্যাটার, দে হ্যাভ আদার প্ল্যান্স, কাজে আপনাকে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দি পারপাস অফ দ্য ফারাক্কা ব্যারিজ। তো পারপাস অফ দ্য ফারাক্কা ব্যারিজটাই আমার মূল কাজ হলো।
এবং আমি যখন কাজ করছি জার্মানিতে হাইডেলবার্গে, আমার খুব ভালো লাগে ভাবতে যে যদিও উনি আমলা কে এম মুর্শেদ, উনি তখন রাষ্ট্রদূত ছিলেন, কিন্তু তার দেশপ্রেম এত গভীর। আমি তখন অল্প বয়সী একটা মেয়ে, উনি আমাকে খুঁজে বের করেছেন হাইডেলবার্গ থেকে, এবং ওনার সাথে আমি দেখা করি, এবং উনিও একই কথা বললেন যে পারপাস অফ দ্য ফারাক্কা ব্যারেজের উদ্দেশ্যটা আপনি আমাদের বের করে দেন, এটা বাংলাদেশ জানে না, এবং না জানার কারণে ভারতের সাথে কথাবার্তা লেনদেন হচ্ছে না। তো এটাই আমি খুঁজলাম, এবং এটা খুঁজতে কোথাও পাই না। শেষে কলকাতার রাস্তায়, কলেজ স্ট্রিটের রাস্তায় একটা ছেঁড়া বইয়ের মধ্যে আমি এটা পেলাম, এই যে এখানে যে একটা মানচিত্র আছে, এটা পেলাম। এটা যখন আমার সুপারভাইজার প্রফেসর ডক্টর রোদারমুন্ডকে দেখালাম, উনি বললেন এটা প্রমাণ করতে হবে। কিভাবে? এটাই কি ভারত নিয়েছে কিনা এটা প্রমাণ করতে হবে। এই প্রমাণ করতে যে ভারতের 1948 থেকে 1984 পর্যন্ত তাদের পার্লামেন্টে যত ডিবেট হয়েছে, যত কিছু, সেগুলো আমাকে ঘাঁটতে হয়েছে। ঘেটে তারপরে আমি যেটা বের করেছি, সেখানে পরিষ্কার এখানে যে কথাটা আছে, পারপাসটা পেয়ে গেলাম আমি। এইটা যে এখানে বলা হচ্ছে, অ্যাকচুয়ালি দিস ইজ ফারাক্কা ধুবড়ি প্রজেক্ট থ্রু তিস্তা। অ্যাকচুয়ালি দিস ইজ ফারাক্কা ধুবড়ি প্রজেক্ট থ্রু তিস্তা। তিস্তার ব্যাপারটা এই জন্য আমি জানি, এবং দিস ইজ ফর ডিফেন্স অ্যান্ড ইরিগেশন পারপাসেস। এইটা বাংলাদেশ জানতো না, এবং এটা এমনকি পশ্চিমবাংলার এরাও জানতো না। তো এই বইটা করতে যে আমার একটু হতাশা ব্যক্ত করছি। আমরা এই হতাশা যাওয়ার আগে আমরা সাধারণ মানুষের বোঝার জন্য এই বিষয়টাকে যদি একটু সহজ করে ফেলি, একটা হচ্ছে আপনার ফাইন্ডিংস নিশ্চয়ই আছে এখানে, যে ফাইন্ডিংসগুলো আপনি, এটা আপনার পুরোটাই ফাইন্ডিংস। তাদের উদ্দেশ্যটা কি ছিল? আমরা কি কোন জায়গাটায় ক্ষতিগ্রস্ত হয়েছি সহজ ভাষায় যদি? তাদের উদ্দেশ্যটা ছিল এই, প্রথমে একটু বলবো, এটা প্রথমে এই আমি বলবো ভারতের দেশপ্রেম। একজন পাইলট ছিলেন, উনি প্রথমে একটা প্রজেক্ট আউটলাইন করেন, আমার বইতে প্রথম আমি এটা এনেছি। সেটা ভদ্রলোকের নাম ছিল দাস্তুর। দাস্তুর করলেন একটা গার্ল্যান্ড ক্যানেল, এই প্রকল্পটা। এটা উনি নেহেরুকে দেখালেন, প্রাইম মিনিস্টারকে। একজন সাধারণ পাইলটের এই প্রস্তাবটাকে এই ভারতের প্রাইম মিনিস্টার গুরুত্বের সাথে দেখে ইউএনও থেকে ডেলিগেশন এনে উনি এটাকে পরীক্ষা নিরীক্ষা করালেন। এটার বাস্তবতা বুঝে পরবর্তীকালে হাইড্রোলজিস্ট, পানি বিশেষজ্ঞ ডক্টর কে এল রাও, ওনার কাছে আবার দেওয়া হলো। উনি করলেন ন্যাশনাল ওয়াটার গ্রিড, মানে জাতীয় ওয়াটার গ্রিড একটা উনি পরিকল্পনা করলেন। ওইটার উপর ভিত্তি করেই ভারত এই ফারাক্কা বাঁধ প্রকল্পটা হাতে নিচ্ছে 1954-55। কিন্তু ভারতবাসীকেও তা জানানো হয়নি। আপনি পার্লামেন্টারি ডিবেটগুলো দেখলে দেখবেন, বারবার অন্যান্য মেম্বার জিজ্ঞেস করছেন যে এটা কি কারণে, কিন্তু ওনারা খুব সিক্রেট রেখে কাজটা করছেন। তো এইটাকে ডক্টর কে এল রাওর ওই উক্তি থেকে আমি এটা পরে পার্লামেন্টারি ডিবেট থেকে এটা পেলাম যে অ্যাকচুয়ালি দিস ইজ ফারাক্কা ধুবড়ি প্রজেক্ট, এবং এর পারপাসটা ভারত বরাবর বলেছে যে এটা কলকাতা বন্দরের নবায়নের জন্য, কিন্তু ওটা আংশিক কিছু ছিল বা ছিল না। মূল কাজটা হচ্ছে এটা সমগ্র ভারতব্যাপী সেচ উন্নয়ন পরিকল্পনা, এবং গঙ্গা কাবেরী লিঙ্ক। মূল যে ম্যাপটা আমি পেয়েছিলাম, এই যে ম্যাপটা, এটা কি দেখানো যাবে? এখানে আপনি আমাদেরকে দিলে আমরা দেখাতে পারি। এই যে মোটা কালো দাগ যেটা, এইটা হচ্ছে পরিকল্পনা। এটা গঙ্গা কাবেরী লিঙ্ক, অর্থাৎ গঙ্গা থেকে পানি প্রত্যাহার করে ভারতের গঙ্গায় দিয়ে পুরো এটা দক্ষিণ ভারত পর্যন্ত নিয়ে আসে। আচ্ছা, আমি একটু দেখাই আমাদের দর্শকদের, নন্দিতা দেখাতে পারে। জি, আপনি বলুন তারপর। এইটা মূল পরিকল্পনা এটা ছিল। তো এইটা বাংলাদেশ জানতো না, যেটা আমি প্রথম আমার এই বইয়ের মাধ্যমে, গবেষণার মাধ্যমে আমি জানালাম। অর্থাৎ বাংলাদেশের জাতীয় স্বার্থে আমার মনে হয় আমি একটা বড়। আরো কি প্রাচীন কোন ইতিহাস আছে কিনা, যে আমরা যতদূর জানি যে মুঘল আমল থেকেই বোধহয়? সেটা তো প্রাচীন ইতিহাসের মধ্যে এই কলকাতা বন্দরকে নিয়ে ব্রিটিশদের খুব মাথা ব্যথা ছিল, কেননা ওই গঙ্গা দুভাগ হয়ে মূল ভাগটা আমাদের এখানে চলে এসছে বাংলাদেশে, আর একটা হুগলি ভাগীরথী হয়ে পশ্চিম বাংলা দিয়ে ওই বঙ্গোপসাগরে যাচ্ছে। তো হুগলি ভাগীরথীকে নিয়ে কলকাতা বন্দর যেহেতু হুগলির উপরে, এইটা নিয়ে একটা মাথা ব্যথা ছিল ইংরেজদের। কেননা আমি হুগলিকে, ভাগীরথীকে নাম দিয়েছি চ্যানেল অফ এক্সপ্লয়টেশন। সমগ্র ভারত থেকে এই উপনিবেশবাদীরা তারা ওই সম্পদ সংগ্রহ করে ওই চ্যানেল দিয়ে ইংল্যান্ডে, ইন্ডিয়ান ওশান দিয়ে, ভারত মহাসাগর দিয়ে ইতে পাঠিয়ে দিত। তো এইটা আমার মনে হয় আমি যেটা বের করে দিলাম, কিন্তু হতাশাটা এটুকু
যে এই বইটা যখন আমি করছি, আমি দিল্লিতে গেছি, তখন আমার মেয়ে খুব ছোট, বোধহয় কয়েক মাসের, আমার স্বামীও ছিলেন সাথে, হাতে টাকা ফুরিয়ে গেল। তারপরে দিল্লিতে আমাকে তো ফিরতে হবে, তো তখন একবেলা 24 ঘন্টায় 1 প্লেট ভাত আমরা দুজন ভাগ করে খেয়েছি। আমার মেয়েটার গায়ে জ্বর ছিল, মানে আমি কষ্টের কথাটা বলছি। আমি যদি ভুল না করে থাকি তাহলে এটাই কি প্রথম বই বাংলাদেশে এটা ফারাক্কা ব্যারেজের অবশ্যই উপর? ডেফিনেট, সুনিশ্চিত, কেননা এর মধ্যে আছে, আমাদের বিশেষজ্ঞরা বলছেন ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য পারপাস অফ দ্য ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজের পারপাসটা না বের করে দিলে বাংলাদেশ কথা কত সালে এটা পাবলিশ হয়েছে? এটা পাবলিশ হলো ভারত থেকে, জার্মানি থেকে এবং বাংলাদেশ থেকে 1986 এবং 87। মানে ফার্স্ট একই সাথে সব জায়গা থেকে পাবলিশ হয়েছে? প্রথমে হলো জার্মানিতে, তারপর বাংলাদেশ, তারপর ভারত। ওকে। আমি যেটা বলছি, এই যে কষ্টটুকু করেছি, কিন্তু এই যে হতাশাটুকু, এটুকু আমাদের পলিসি মেকিং, আপনি বলছিলেন এই বিষয়টা খুবই দুর্ভাগ্যজনক। আমাকে কিন্তু আজ পর্যন্ত কেউ ডেকে জিজ্ঞেস করছে না যে গল্পটা কি, আপনি কি, এবং আমরা শুনতে চাই যতটুকু সময় আছে। আজকে এতগুলো দিন পার হয়েছে, অনেক উত্তপ্ত রাজনৈতিক বক্তৃতা ইত্যাদি হয়, কিন্তু আমার প্রথমে একটা অভিমান ছিল যে কেউ কিছু জানতে চাচ্ছে না কেন বাংলাদেশে। তো এখন মনে হয় যে এটা বাংলাদেশের সার্বিক একটা ত্রুটির জায়গা, পলিসি মেকিংয়ে গবেষণা ভিত্তিক কাজ হয় না। আজকে আমি একাডেমিক দৃষ্টিকোণ থেকে দেখছি, গবেষকের দৃষ্টিকোণ থেকে, যে এটা খুব দরকার। একজন গবেষক কি তৈরি করে এনে দিলেন, তিনি কি বলতে চাচ্ছেন, পলিটিক্সটা কোথায়। আমি বলছিলাম সমস্যাটা কিন্তু টেকনিক্যাল না, বিজ্ঞান সবসময়ই সমস্যার সমাধান করে দিতে পারে। আমরা আটকে যাই রাজনৈতিক সিদ্ধান্তে, রাজনীতির ঘোর প্যাচেই কিন্তু যে কোনো সিদ্ধান্ত আটকে যায়। তো বিজ্ঞান তো সমস্যা না, তো সেই রাজনীতিটা যখন তুলে আনা হলো, তখন সেই বিষয়টা তো কেউ আমার সাথে আলাপ করছে না, আজ পর্যন্ত কেউ করেনি। এবং এত সেমিনার হচ্ছে, এত ওয়ার্কশপ হচ্ছে। আমি বললাম প্রথম দিকে আমার অভিমান ছিল, আমি নিজে কিছু বলিনি। আজকে মনে হয় যে আমি বোধহয় দেশের জন্য বলা উচিত, তবে আমি পত্রিকায় লিখেছি, মানে টেলিভিশন আপনি ফার্স্ট টাইম বলছেন ফারাক্কা ব্যারেজের মনে হয়। আমরা অনেক লাকি, মাছরাঙাকে ধন্যবাদ, আমরা অনেক লাকি, এবং আমরা আমাদের রিসার্চ টিমকে ধন্যবাদ জানাই যে তারা এরকম কিছু ফাইন্ডিংস শুরু থেকেই করছে রাঙা সকালের জন্য, এবং আমরা লাকি যে আমরা আজকে আপনাকে পেয়েছি। আমরা ম্যাম আমি একটু শেষ করি, পশ্চিমবাংলা থেকে প্রচুর চিঠি পেয়েছি আমি, কিছুদিন আগে পাকিস্তান থেকেও, এবং এই ফারাক্কা বাঁধ নিয়ে প্রচুর তারা আমাকে জানতে চেয়েছে। দুর্ভাগ্যবশত অল্প বয়স ছিল, এই 30-এর কোঠায় বয়স, তখন আমি ওইভাবে চিঠিগুলো সংরক্ষণ করিনি। হয়তো পুরনো ফাইল খুঁজলে 2-1টা পেয়ে যেতে পারি। জানতে চাচ্ছে তারা, এবং পশ্চিমবাংলার পলিসি কিন্তু পরিবর্তন হয়ে গেছে এই বইটা পাবলিশ হওয়ার পরে, আপনি এপিলগটা পড়লে বুঝতে পারবেন। কিন্তু এই যে কোনো গবেষণায় আমি দেখছি, আমরা ক্লাসরুমে পড়াই, কিন্তু সেটার ফলাফলটা আমার জাতীয় জীবনে প্রতিফলিত কতটুকু হয় সেটা। এটা তো একাডেমিক্যালি আমাদের একটা মানে জাতীয় সমস্যা। ওই জায়গাটায় আমরা যাওয়ার আগে যদি এই বইটার নামটা নিয়ে আপনার কাছ থেকে জানতে চাই, আসলে টেনশন কি ছিল, টেনশনের জায়গাগুলো কি, যে বইটার নামই হয়েছে টেনশন ওভার দ্য ফারাক্কা ব্যারেজ, সরি। তো এই জায়গাটায় আমি যদি একটু জানতে চাই যে টেনশনের বিষয়গুলো আসলে কি কি, যেটা এখন এক্সিস্ট করছে। টেনশন তো অবশ্যই, কেননা পরিবেশ একটা অখণ্ড বিষয়। জি, পরিবেশ রক্ষার যে বিষয়টা, এটাকে দুটোভাবে আমরা দেখব। একটা স্থানের দিক থেকে, অর্থাৎ আপনি এখানে একটা সমস্যার সমাধান করবেন, তার ফলাফলটা আর একটা জায়গায় পড়বে, কারণ যে স্থান হিসাবে পরিবেশের প্রতিক্রিয়া থাকে, আর একটা কাল হিসাবে আপনি আজকে একটা সমস্যার সমাধান করছেন, কালকে সেটার বিষক্রিয়াটা অনুভব করব। তো পরিবেশের এই দুটো দৃষ্টিকোণ, তো এই দুটো দৃষ্টিকোণ থেকে যদি দেখি, দুটোই বাংলাদেশের জন্য। ভারত কিন্তু একটা ভুল কথা আছে আমাদের দেশের সস্তা রাজনীতিতে, অনেক সময় বলা হয় বাংলাদেশের উপরে চাপ সৃষ্টির জন্য। আমি কিন্তু সেটা পাইনি। আমরা গবেষণায় যেটা না পাই সেটা আমি বলবো না, আমি চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবো না। ভারত তার জাতীয় স্বার্থে কাজটা নিয়েছে, তার জাতীয় স্বার্থে উৎপাদন বাড়াতে হবে, সেখানেও লোকে অনাহারে মারা যায়, কৃষি উৎপাদন বাড়াতে হবে, সেচের কাজ করতে হবে, ভারত তার জাতীয় স্বার্থে নিয়েছে। ভারতের ত্রুটিটা হচ্ছে বাংলাদেশ, সেকালে পাকিস্তান ছিল, এটা জানায়নি, একতরফা। এই একতরফা বিষয়টা হচ্ছে ত্রুটি, কিন্তু কাজটা আমি যেটা দেখেছি এটা তার জাতীয় স্বার্থে সে করেছে। তো এখানে যেটা হয়েছে টেনশন, মানে ভারত যে কাজটা করছে, পানি প্রত্যাহার করে নিচ্ছে। আমাদের যেমন শুষ্ক মৌসুমে পানি থাকে 55,000 কিউসেক, শুষ্ক মৌসুমটাই সমস্যা। ভারত সেখান থেকে যদি 30-35 হাজার কিউসেক পানি নিয়ে নেয়, আমাদের থাকে সামান্য, তা দিয়ে আমাদের চলবে কেমন করে? আমাদের তো 37% অঞ্চল সরাসরি গঙ্গার উপর নির্ভরশীল।
তো সেই জন্য স্বাভাবিক আপনি টেনশনের কথা বলছেন, আমাদের এখানে তো টেনশন হবে। আমাদের কৃষিকাজ, আমাদের মাছ, আমাদের নৌ পরিবহন, আমাদের পরিবেশ পরিস্থিতি, কত কিছু এর সাথে জড়িত, কত মানুষের জীবন। 4 দশকে যে পরিমাণ ক্ষতি হয়েছে, সেই ক্ষতির যে অঙ্কের হিসাব, সেই হিসাব তো অনেক বড় রকমের হিসাব। আমরা এগুলো নিয়ে নিশ্চয়ই কথা বলবো, কি হতে পারে এগুলোর জন্য অনেকবার আমরা ইন্টারন্যাশনাল আদালতেও শরণাপন্ন হতে হয়েছে। বড় স্বাগত জানাচ্ছি রাঙা সকালে। আর দর্শক, আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই জানেন যে মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে 2 থেকে 7 বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের 7 দিন আগে শিশুর ছবি, নাম, যোগাযোগের ঠিকানা, জন্ম সনদের অনুলিপি এবং ফোন নম্বর পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক রাঙা সকাল, মাছরাঙা টেলিভিশন, 2 বীর উত্তম জিয়াউর রহমান রোড, বনানী, ঢাকা 1213। আমাদের ইমেইল করতে পারেন rangasokal rangasokal@mazranga.tv এই ঠিকানায়। রাঙা সকালে আমাদের সাথে আজকে অতিথি হিসেবে রয়েছেন শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ডক্টর খুরশিদা বেগম সাইদ। আমরা গঙ্গা ফারাক্কা বাঁধ নিয়ে শুনছিলাম, বইটা নিয়ে শুনছিলাম, এবং আপনার কাছ থেকে যদি একটু জানতে চাই যে এই পুরো ব্যাপারটার আসলে আমাদের ভূ রাজনীতিতে এবং জীববৈচিত্র্যে কি ধরনের প্রভাব ফেলেছে? খুবই ক্ষতিকর প্রভাব আছে। তবে আমি যেটা মনে করি, ভারতের জাতীয় স্বার্থ রক্ষা করতে হবে। সেখানেও গরিব দুঃখী মানুষ আছে, আমাদের এখানেও। কাজে এই বিষয়টা, এই যেটা বঙ্গবন্ধু করলেন, এইটাই আমার মনে হয় যে কূটনৈতিক বিরাট সাফল্য। উনি যৌথ নদী কমিশন করলেন। আমি খুব সংক্ষেপে বলে যাই 1 মিনিটের মধ্যে। মানে পাকিস্তান আমলে যেহেতু ভারত পাকিস্তানের সম্পর্ক ভালো ছিল না, সেহেতু কোনো রাজনৈতিক বৈঠক হয়নি। বাংলাদেশ হওয়ার পরই প্রথম রাজনৈতিক বৈঠক হলো, এবং 1972-এই বঙ্গবন্ধুর কূটনৈতিক সাফল্যে এটা ভারত দুটো কাজ করেছে। একটা হলো বাংলাদেশের সাথে যে এই বাঁধ চালু করতে একটা এগ্রিমেন্ট লাগবে, এটা ভারত স্বীকার করছে, এবং 2 নম্বর হলো ভারত এবং বাংলাদেশ মিলে একটা যৌথ নদী কমিশন হলো। অর্থাৎ নদীর উপরে যে কোনো কাজ করলে উভয় দেশ একসাথে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে। অতি উত্তম এবং ইতিবাচক। কেননা আমি ওই প্রকৃতি সম্পর্কে বলছি, প্রকৃতি একটি অখণ্ড সত্তা। গঙ্গা নদী সে সার্বভৌমত্বের এই সব পাঁচিল, এই দেয়াল, বর্ডার এগুলো বোঝে না, কিন্তু গঙ্গার পানি ওদেরও দরকার, আমাদেরও দরকার। কাজেই যৌথ সিদ্ধান্ত আসতে হবে। তো সেই কাজের একটা প্রাথমিক যে ভিত্তি, এইটা বঙ্গবন্ধু করেছেন। তাছাড়াও ওনার সময়ে যে চুক্তি উনি করলেন একটা, যে টু টেস্ট রান দ্য ফিডার ক্যানেল, 1975-এর প্রথমে হলো। তো ওটাও কিন্তু একটা প্রথম সার্বিক একটা দিক দাঁড়িয়ে গেল, যে শুষ্ক মৌসুমে ভারত প্রথমে 11,000 থেকে 16,000 কিউসেক পানি নেবে। ভারত তার আগের ডিমান্ড থেকে সরে এল, আগে ছিল অনেক বেশি, 30,000। তো পরে দেখা গেল ভারত কমে এসছে, 11 থেকে 16,000 নেবে, এবং আস্তে আস্তে বাড়বে। তো আমার মনে হয় এগুলো একটা নিজেদের সৌহার্দ্যের মধ্যে, সম্প্রীতির মধ্যে, আলাপ আলোচনার মধ্যে, মানবিক দৃষ্টিকোণ থেকে, মানবতাকে সামনে রেখে, যে ওখানেও খাদ্য প্রয়োজন, আমারও প্রয়োজন, কাজেই টানা হেঁচড়া না করে উভয়ের ভালো হয় সেটা করা। তবে ভারতের মূল যেটা পরিকল্পনা, ফারাক্কা ধুবড়ি, অর্থাৎ ব্রহ্মপুত্রের পানি এনে গঙ্গায় দিতে হবে, সেই পানি ব্যবহার করতে হবে। সেইখানে আবার বাংলাদেশের হাইড্রোলজিস্টদের আপত্তি আছে নানা কারণে, অত বিস্তারিত যাওয়ার সময় নেই। তো ওইখানেও আবার আলোচনা প্রয়োজন। বাংলাদেশের প্রস্তাব জলাধার নির্মাণ করা, ভারতের প্রস্তাব গঙ্গা ব্রহ্মপুত্র সংযোগ খাল করা। গঙ্গা ব্রহ্মপুত্র সংযোগ খালে আমাদের বিশেষজ্ঞরা তারা মত দেন না। তো এগুলোর কিভাবে সমাধান হতে পারে, আমার মনে হয় যে এগুলো নিয়ে আলোচনা দরকার। আর আপনি যেটা বলছিলেন, একটু বলে রাখি, আন্তর্জাতিক আইনের কথা যেটা বলছিলেন, আন্তর্জাতিক আইন আছে। আন্তর্জাতিক আইন বাংলাদেশের পক্ষেই দাঁড়িয়ে যায়, কেননা বলাই হয়েছে আন্তর্জাতিক নদী, এটার উপরে যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে পরে দুপক্ষের বা 3 পক্ষ 4 পক্ষ যারা থাকবে একসাথে নিতে হবে। কিন্তু সমস্যা হলো আন্তর্জাতিক আইন প্রয়োগ করাটা কঠিন, কেননা এটা তো কোনো ব্যক্তির উপর না। আপনি একটা দেশের উপরে আইন প্রয়োগ কিভাবে করবেন? একটা দেশকে তো জেলে ভরা যাবে না, ফাঁসি দেওয়া যাবে না। কাজেই ও সকল ক্ষেত্রে কূটনীতির এটা আমার মনে হয় তৎপরতা দরকার। সেক্ষেত্রে বাংলাদেশ কতটা সফল বা ব্যর্থ, এটা আমি শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করা প্রয়োজন মনে করি। এবং এত বছরও কি আমাদের সফলতার জায়গাটা শুধুমাত্র ওই বঙ্গবন্ধুর যে চুক্তি সেখানেই পড়ে আছে না, নাকি? তারপরে আরো 2টো চুক্তি হয়েছে, জিয়াউর রহমান আন্তর্জাতিক আদালতে নিয়েছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। ওগুলো বলতে গেলে সময় লাগবে, আমার বইতে সবই আছে।
তবে কিছু কিছু কাজ যেমন হয়েছিল, যেমন এটা কি আন্তর্জাতিক নদী কিনা সেটা আমাদের বিশেষজ্ঞরা, আমি অবশ্যই বলবো চিলড্রেন অফ দ্য সয়েল, তারা খুব খাটনি করেছেন এবং এগুলো তারা দাঁড় করাতে পেরেছিলেন সেই সময়। এইগুলো সফলতা, যেটা একটা আন্তর্জাতিক নদী, এটা শুষ্ক মৌসুমের সংজ্ঞাটা কোনখান থেকে কোন পর্যন্ত হবে, মে থেকে নভেম্বর পর্যন্ত, এগুলো ওনারা দাঁড় করিয়েছেন, যেগুলো আগে ছিল না। আর তাছাড়া এই যে বাংলাদেশে পানি কতটুকু লাগবে এ ব্যাপারটা এখনো আমি সুনিশ্চিত না, তবে এ ব্যাপারেও কিছু কাজ হয়েছে। কারণ ভারত জানে তার পানি কতটুকু লাগবে, আমাদের কিন্তু গবেষণা এখানে একটু ত্রুটি ছিল, যে জন্য আমরা লেনদেনে কথাবার্তা আলাপ আলোচনাংশে পেরে উঠতাম না। তো পরে জিয়াউর রহমানের আমলে একটা চুক্তি হয় 5 বছরের জন্য। তারপরে যখন জেনারেল এরশাদ আসেন ক্ষমতায়, ওই সময় 2 বছরের একটা সমঝোতার স্মারক হয়। তারপরে 1986 সাল পর্যন্ত আর একটা সমঝোতার স্মারক হয়। তারপরে দীর্ঘদিন আর কোনো চুক্তি বা কিছুই ছিল না। সবশেষে এই শেখ হাসিনা যখন আসেন মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আসার পরে আরেকটা চুক্তি হয়েছে, সেটা 30 বছর। 30 বছর শেষ হয়ে এসছে প্রায়, আর বোধহয় 5-6 বছর বাকি আছে। তারপরে কি হবে সেটা কিন্তু প্রশ্ন, কাজেই সমাধান হয়নি। গঙ্গার পানিটা কিভাবে ব্যবহৃত হবে, কারণ ভারতের একটা পার্সপেক্টিভ, লং টার্ম পার্সপেক্টিভ প্ল্যান আছে। আমার পরিকল্পনাটা কি, আমাদের কি, আমি মনে হয় যে এখানে বোধহয় বাংলাদেশে আরও কাজ করার অবকাশ কাজ করতে হবে। ওকে, আপনার শিক্ষকতার জায়গাতে একটু আসি ম্যাম। আপনি লম্বা সময় ধরে শিক্ষকতা করছেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন। পড়াশোনা কমপ্লিট করে কি আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জয়েন করলেন নাকি অন্য কোথাও কিছু করেছেন? আমি পড়াশোনা পরে বলা যায় যে তারপর পরই পিএইচডি করেছি, ফিরে এসে সরাসরি এখানে জয়েন করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এত বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন, কতটুকু এনজয় করেন, কেমন লাগে সবকিছু? আমার ভালো লাগে। জাহাঙ্গীরনগরের যে নিসর্গ, আমার বলতে অপেক্ষা নেই, ভালো লাগে যে এখানকার গাছপালা, প্রকৃতি, পাখি, আগে খরগোশও ছিল, শিয়াল, বাগডাসা, গুইসা, বেজি, কাঠবিড়ালি, ভালো লাগে। আমি খুব পশু পাখি প্রেমী। তখন থেকে কি গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স সাবজেক্টটা ছিল? ছিল। আমি 1986 ডিসেম্বর মানে 1987 থেকেই ওখানে করছি। তো অন্যান্য ইউনিভার্সিটি থেকে 2-1বার ডেকেছে, ঢাকা ইউনিভার্সিটি থেকেও, কিন্তু বলা যায় ওই যে এই নিসর্গ আমাকে ছাড়েনি, আমার নিরিবিলি ভালো লাগে, যে জন্য এখনো আমি ওই জাহাঙ্গীরনগর থেকে সরে আরেকটু বন জঙ্গলের মধ্যে বাড়ি ঘুরে আছি গ্রামের মধ্যে। জি, মানে ওই ছোটবেলায় যেরকম ছিল ফাঁকা উঠোন বাড়ির মতো, সেই রকম একটা পরিবেশ। এবং শুরুর দিকে আমি জানাচ্ছিলাম দর্শকদেরকে যে তথ্য কমিশনার হিসেবে আপনি কাজ করেছেন তথ্য অধিকার আইন, এই বিষয়টি নিয়ে, এই প্রসঙ্গেও একটু জানতে চাই। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অত্যাধুনিক আইন। 2009 সালে বাংলাদেশ এই আইনটি করেছে এবং এটা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য যেমন জরুরি, তেমনি জরুরি জনগণকে রাষ্ট্রের সকল কাজে অন্তর্ভুক্ত করা। আমি খুব সংক্ষেপে তথ্য অধিকার আইন নিয়ে কয়েকটা অনুষ্ঠান করেছিলাম বিটিভিতে তথ্য কমিশনার হিসাবেই। তো খুব সংক্ষেপে বলছি, রাষ্ট্রটা জনগণের। আমরা যদি অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল বলি ডেমোক্রেসির ওই সংজ্ঞা সূত্রে, তাহলে রাষ্ট্রটি জনগণের। বঙ্গবন্ধুর আহ্বানে আমরা সবাই যুদ্ধ করলাম, পুরো দেশব্যাপী রণাঙ্গন হলো। তো রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন জনগণ, রাষ্ট্র জনগণের। রাষ্ট্রটা পরিচালিত হয় জনগণের টাকায়, জনগণের প্রতিনিধি দ্বারা। এখানে ত্রুটি বিচ্যুতি যা আছে সেটাতে যাচ্ছি না, আমি তাত্ত্বিকভাবেই বলছি। জনগণের টাকায়, জনগণের প্রতিনিধির দ্বারা, বাই দ্য পিপল, যা কিছু কাজ এখানে হচ্ছে সব জনগণের জন্য। রাস্তাঘাট, স্কুল, কলেজ, শিল্প, কল কারখানা, যা কিছু সবই জনগণের জন্য, ফর দ্য পিপল। তো এটা যদি জনগণের রাষ্ট্রীয় সংসার হয়, তাহলে জনগণ যে কোনো তথ্য এটা জনগণ পেতে পারেন, পাওয়াটার অধিকার। আমার সংসারের বিষয়ে আমি জানবো না কেন, টাকা তো আমার, এই টেবিলটা কেনা হয়েছে আমার টাকায়, ওই ইউনিভার্সিটিটা হয়েছে আমার, ওখানে ইলেকট্রিসিটির বিলটা দেওয়া হয় আমার টাকা, আমার মানে আমাদের। তো তাই যদি হয় প্রত্যেকটা তথ্য আমরা জানতে পারি। এই জন্য তথ্য অধিকার আইনে আজকে যেটা বলা হচ্ছে, 20টা বিষয় আছে যে তথ্য দেওয়া যাবে না, যেমন আমাদের অস্ত্র কোথায় আছে না আছে এরকম কিছু, যাই হোক, মামলা চলাকালে তথ্য দেওয়া যাবে না, তদন্ত চলাকালে তথ্য দেওয়া যাবে না, এরকম 20টা বিষয় আছে। কিন্তু মূলত আজকের যে উদ্দীপনা, আজকের যে মূল বিষয়, সেটা হলো কোনো সরকারি ওই ফাইলের উপরে কনফিডেন্সিয়াল, গোপনীয়, ফর অফিসিয়াল ইউজ অনলি, সিক্রেট, রেস্ট্রিক্টেড, এ কথাগুলো লেখা যাবে না। প্রচ্ছদটা আমার তৈরি করা। তো এইটা যে সব কাটা, এখন কোনোভাবেই এই কথাগুলো আর লেখা যাবে না। জনগণের পূর্ণ অধিকার আছে যে কোনো ফাইলের মধ্যে প্রবেশ করার। আমি হয় ফটোকপি নেব,
টাকা দিয়ে 2 টাকা করে এক পৃষ্ঠা নিব, আর নয়তো আমি ভিজিট করবো, আমি পড়ে দেখবো ওর মধ্যে কি আছে, কাকে টেন্ডার দেওয়া হলো, সর্বনিম্ন টেন্ডার কত ছিল, ইত্যাদি যে কোনো বিষয়। এই রাস্তাটা বানাতে কত টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, তার ইট সিমেন্ট বালু কতটুকু দেওয়া হবে না দেওয়া হবে, আমি যে কোনো বিষয় আমি না, জনগণ জানতে চাইতে পারেন। তো এইটা হচ্ছে তথ্য অধিকার আইন। তো এর যে মূল সমস্যাটা আমি যেটা দেখেছিলাম তথ্য কমিশনার হিসাবে, জনগণের কাছে কিন্তু এখন এটা পৌঁছায়নি, যে তার হাতে এত বড় একটা চাবি দিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় প্রশাসনের, যে কোনো বিষয়ে জনগণ জানতে চাইতে পারেন এবং তাকে তথ্য দিতে বাধ্য, যে কোনো। এটা তো লিগ্যালি আছে, কিন্তু প্র্যাকটিসের জায়গায় কতটুকু সমস্যা? প্র্যাকটিসের জায়গায় তো সমস্যা আছে। এই জন্য তথ্য প্রাপ্তিতে সমস্যা হলে ওই তথ্য কমিশনে মামলা দায়ের করতে পারেন জনগণ। আমরা যারা ছিলাম তথ্য কমিশনে, ওখানে এখনো হয়, ওই শুনানির মাধ্যমে আমরা নিষ্পত্তি করি। তথ্য দেওয়ার মতো হলে সুনিশ্চিত তথ্য দিয়ে দিতে বলা হয়। কাজেই প্রতিবন্ধকতা আছে, আচ্ছা, সুনিশ্চিত প্রতিবন্ধকতা আছে, কেননা তথ্য দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয়। আমি এই রাস্তাটা বানিয়েছি কত টাকা দিয়ে, কেন শেষ করতে পারলাম না, ওর মধ্যে বালু খোয়ার ভাগ কেন কম, এই যে প্রশ্নগুলো করতে পারেন জনগণ। কিন্তু আসলে পুরো জায়গাটাতে যতখানি স্বচ্ছতা থাকার কথা ততখানি স্বচ্ছতা কি এইটাই আছে? কথা, যে তথ্য অধিকার আইনটা যদি সেইভাবে এটা প্রতিষ্ঠিত হয়, স্বচ্ছতা প্রতিষ্ঠিত হবে, কেননা এটার উদ্দেশ্যই স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দুর্নীতি রোধ করা, হ্রাস করা। কাজেই আমার মনে হয় যে এই আইনটাকে যত দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়া যায়। এবং আমি ওই আমার একটা আর্টিকেলে বঙ্গবন্ধু সম্পর্কে লিখেছিলাম, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের প্রথম লাইনটা আপনারা মনে করেন, উনি কিন্তু জনগণকে বলছেন, ভাইয়েরা আমার, আপনারা সবই জানেন এবং বোঝেন। এটাই হচ্ছে সেই স্পিরিট। জনগণকে সব জানতে হবে, বুঝতে হবে, জনগণ অংশগ্রহণ করবেন এবং সিদ্ধান্ত নেবেন। রাষ্ট্র তো তার। কাজেই কোন টিচার জয়েন করলেন বা কাকে বরখাস্ত করা হলো বা তার যোগ্যতা আছে কি না, যে কোনো বিষয়ে জনগণ জানতে চাইতে পারেন, যেখানেই পাবলিক মানি ব্যবহৃত হচ্ছে সেটা জানতে। আমাদের আজকের অতিথি শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ডক্টর খুরশিদা বেগম সাইদকে সাথে নিয়ে আমরা আসলে অনেক প্রসঙ্গে শুনছিলাম, এবং আমাদের সাথে সাথে আমার মনে হয় যে আজকে যারা দেখছেন রাঙা সকাল, দর্শকদেরও অনেক বিষয়ে পরিষ্কার একটা ধারণা তৈরি হয়ে গেল। ম্যাম, নারী অধিকার নিয়েও আপনি অনেক দিন ধরে খুব শক্তিশালীভাবে কাজ করছেন, একটু এই প্রসঙ্গ নিয়ে শুনবো, আপনার কাজগুলো নিয়ে। আচ্ছা, নারীর অধিকারের বিষয়টা নিয়ে তো কাজ করেছি। তো তথ্য কমিশনে যে কাজটি আমি একটু বড় কাজ করলাম, নারী মুক্তির জন্য বাংলাদেশে যে আইন, বিধি, কর্মযোগ ইত্যাদি যেটা আছে, এইটা নারী কতটুকু জানেন। আবারও সেই হতাশা ব্যঞ্জক পরিস্থিতি, মেয়েরা কিন্তু তেমন জানেন না। আমার ছোট একটা সমীক্ষায় বের হয়ে এসছে, তথ্য অধিকার নিয়ে জানেন না। তো মেয়েদের জন্য ওই গবেষণা থেকে আমি পরে সহায়িকাটা করি। এখানে বিভিন্ন মন্ত্রণালয়ের ফোন নাম্বার বা নির্যাতিত হলে কি করতে হবে, কোথায় যেতে হবে, কোনো আইনি সহায়তা প্রয়োজন হলে কোথায় যেতে হবে, সহায়িকাটা আমি তখন এটা করে দিয়েছিলাম। তা আমার মনে হয় এইটা যদি মেয়েদের কাছে পৌঁছে যায় তবে যথেষ্ট কাজে দেবে। তবে এইখানে কিন্তু আমার একটা স্লোগান আছে, ওই সবশেষে পেছনের পৃষ্ঠায় আছে, আমি নারীর অধিকারকে পুরুষের অধিকার মনে করি। কেননা একজন পুরুষ কোনো মায়ের ছেলে, কোনো বোনের ভাই, কোনো তরুণীর স্বামী, কোনো মেয়ের পিতা, এই যে তার বা কারো সহকর্মী, সহপাঠী, কাজেই তার মা বা স্ত্রী বা কন্যা যদি নির্যাতিত হয়, তাহলে বা কোনো রকমভাবে কোনো জায়গায় তার অধিকার খর্ব হয়, সেটা তো সরাসরি সে পুরুষও তিনি এই ব্যাপারে এফেক্টেড হচ্ছে, মানে তার উপরে চাপ সৃষ্টি হয়। কাজে নারীর অধিকার, আমার এখানে স্লোগানটাই এটা, নারীর অধিকার পুরুষের অধিকার। আমি কথাটা লিখেছি, এটা তারও দরকার তার জন্য। কেননা তার মাকে যদি কেউ লাঞ্ছিত করে, আমার মনে হয় কোনো পুরুষ ঠিক থাকতে পারবে না তার কন্যার জন্য। জি, এই জায়গাতে একটু ছোট্ট করে একটা লাইন আপনার কাছ থেকে জানতে চাই। একটা যেটা হচ্ছে যে নারী নির্যাতন আইনের ব্যাপারে তো আমরা মোটামুটি সবাই জানি, একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে। এই অনেক সময় শোনা যায় এরকম যে নারী নির্যাতন আইনের সঠিক ব্যবহারটা হচ্ছে না, অনেকেই সুযোগ নিচ্ছেন, ফাঁকফোকর দিয়ে অনেকভাবে পুরুষ নির্যাতনের জন্য ব্যবহার করা হচ্ছে। আপনার এক্সপিরিয়েন্স কি বলে আসলে? পুরুষ নির্যাতন মানে দেখা গেল যে আইনটাকে পুরুষ নির্যাতনের পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমার মনে হয় যে প্রত্যেকটা বিষয়ের তো নেতিবাচক দিক আছে, অনেক সময় এটা কিন্তু সত্য। আমার কথা হলো, সমস্যাটাকে আমি নারী নির্যাতন থেকে পুরুষ নির্যাতনের সুনিশ্চিত নেব না,
কেউই যাতে নির্যাতিত না হয়, সবাই যাতে সুন্দর থাকে, ভালো থাকে, সেটাই হবে আমাদের মূল উদ্দেশ্য। তো এইভাবে যেখানে ব্যবহার হয়, অনেক সময় নারীর জন্য যথেষ্টভাবে ব্যবহৃত হয় না, সামাজিক কারণে অনেক সময় মেয়েরাও অনেক কথা বলতে চায় না, চেপে যায়। আবার অনেক সময় অনেক দুষ্টু মানুষ আছে যারা হয়তো বিশেষ সুবিধা নেওয়ার জন্য নারী নির্যাতন আইনটাকে ব্যবহার করে পুরুষের কাছ থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করে। অনেক সময় পুরুষ হয়তো সেভাবে শিকার হয়ে পড়ে। তো এগুলোর ব্যাপারে সামাজিক সচেতনতা প্রয়োজন। আরেকটা গবেষণা বা বই এটা সম্পর্কে একটু জানতে চাই, তো পলিটিক্যাল আনরেস্ট। এটা আমাদের যে বিশ্ববিদ্যালয়ের এডুকেশন, উচ্চশিক্ষা, আমি যেটা মনে করি, আমি শুধু না, আমার মনে হয় যে কোনো সচেতন শিক্ষাবিদই আজকে কিন্তু হতাশ। আমাদের লেখাপড়ার মান কমে গেছে, ওনারা এখন প্রত্যক্ষ পরিষ্কার বলছেন। তো বিশ্ববিদ্যালয়গুলোতে কি হয়েছে সেই বিষয়টাকে কিন্তু আমি দেখেছি, এবং সেই সূত্রে আমি মূলে যে কথা বলেছি যে তরুণ সম্প্রদায়কে দেশ নিয়ে সচেতন হতে হবে, দেশপ্রেম থাকতে হবে, নীতি নৈতিকতা বোধ থাকতে হবে। এবং সেক্ষেত্রে আমি উন্নতি আর উন্নয়নের মধ্যে একটু পার্থক্য করেছি, সূক্ষ্ম পার্থক্য আছে। উন্নয়ন হচ্ছে আপনার রাস্তাঘাট ইত্যাদি তৈরি করা, উন্নতি হচ্ছে প্রোগ্রেস, ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোগ্রেস, দেয়ার ইজ সাম ডিফারেন্স। তো প্রোগ্রেস করতে গেলে আপনার মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি, এইটা আপনার প্রয়োজন, এইগুলোর বিকাশ হতে হবে। তো তরুণ নেতৃত্ব যারা ভবিষ্যতে আসবেন আমাদের দেশে, তাদের তো এই দিকটাতে বেড়ে উঠতে হবে। সেখানে শুধু আমার এই গ্রন্থটি কিন্তু একটি পূর্ণাঙ্গ চিঠি। আমার মনে হয় এত বড় চিঠি কোনো গুরু, মানে শিক্ষাগুরু তার ছাত্রকে লেখেননি, আমি এটা লিখেছি ছাত্রদেরকে উদ্দেশ্য করে। আমি একটু যে জিনিসটা আমরা একটু যোগ করতে পারি কিনা এই জায়গাটায়, আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে ফার্স্ট হচ্ছে কিন্তু শিক্ষক হতে পারছে না, আবার এরকমও দেখেছি সেকেন্ড হচ্ছে এবং সুইসাইডের পথ বেছে নিয়েছে। খুব সম্প্রতি ধরনের ঘটনা ঘটেছে। সেখানে শুধু শিক্ষার্থীদেরই কি দায় আছে, নাকি শিক্ষকদেরও অনেক বড় একটা দায় সেখানে থেকে যায়? দায় আছে সুনিশ্চিতভাবে, পুরো ব্যবস্থাটাই। আমি এটা ছাত্রদের উপরে লেখা, প্রধানত তাদের বিভিন্ন ভালো কাজ, যে জন্য ছাত্রদের উপর নির্ভর করেই কিন্তু আমরা বলবো যে শিক্ষাবিদ এবং ছাত্রদের জন্যই মুক্তিযুদ্ধের সেই ভ্যালুসগুলো, সেই মূল্যবোধগুলোকে আবারও তুলে আনতে পারা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার ঘৃণা স্তম্ভ আছে, পুরো দেশব্যাপী সব ইউনিভার্সিটিগুলোতে কিন্তু ওই যে মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো আছে। এটা একটা ইতিবাচক দিক। আর একটা দিক, আমাদের জাহাঙ্গীরনগরে যেমন একবার আক্রমণ হয়েছিল, দেখা গেল সারা রাত এর উপরে বসে, ওই ছাদের উপরে বসে ছাত্ররা নিজেদের পয়সায় সার্চ লাইট কিনে দেখছে যে কোনো আক্রমণ আসছে কিনা। তো এটা ইতিবাচক, কিন্তু নেতিবাচক দিক অনেক আছে। আগে যেখানে ছাত্র নেতারা, তাদের কাছে জনগণ আশ্রয় খুঁজতেন, আজকে সুনিশ্চিত বলা যায় ছাত্র নেতাদের দেখে ভয় পায় জনগণ। কেন? মাঝখানে কি তাহলে ঘটেছে? সেখানে শিক্ষাবিদ হিসাবে আমারও আত্মমূল্যায়ন করা আছে। আমি কি শিক্ষা দিলাম? আমি কি তাহলে ব্যর্থ? আমার কাছে যে ছাত্র শিখছে, যে শিক্ষার্থী শিখছে, সেখানে আমার ব্যর্থতা তো এড়ানো যাবে না। যে আমার যেটা মনে হয়, প্রতিজন ছাত্রকে আমি যদি তার জ্ঞান চর্চার পাশাপাশি নীতি নৈতিকতার মূল্যবোধ, দেশপ্রেম এটা সঞ্চারণ করতে পারি, এবং আমার বিশ্বাস প্রতিটা পরিবার যদি সৎ, দুর্নীতিমুক্ত হয়, তাহলে আমার দুদক লাগবে না, আইন আদালত লাগবে না, এমনি একটা দেশ ভালো হতে পারে। তা আমি আমাদের শিক্ষাবিদের বোধহয় সেখানে একটা বড় একটা ভূমিকা পালনের অবকাশ আছে। এবং আমি নিজে যেটা বিশ্বাস করি, পরিবারগুলোকে তৈরি করে দিতে গেলে পরিবার যারা গঠন করবেন, একজন তরুণ, একজন তরুণী, তাকে তৈরি করে দিতে হবে। আজকে কিন্তু এই বয়সে একটু নিজের কথাটা বলছি, আমি কিন্তু এই বয়সে এসে এখন বলতে পারি যে হ্যাঁ, আমি সৎ জীবনযাপন করেছি। এই বাংলাদেশে এত দুর্নীতি আছে, আমার হাজার ভুল থাকতে পারে, কিন্তু আমার কোনো দুর্নীতি নাই, আমি কোনো অপরাধ জেনে শুনে বুঝে করিনি। তা আজকে আমি ছাত্রদেরকে উপদেশ দিতে পারি, না, ভালো থাকা যায় সততার সাথে। এবং আপনি পরিবারের কথা জিজ্ঞেস করছিলেন, আমার বাবা সৎ, আমার দাদাজান উনি ব্রিটিশ আমলে পুলিশের ডিএসপি হিসাবে রিটায়ার করেন, আমার নানু রাজনীতি করতেন, খুব বিখ্যাত রাজনীতিবিদ ছিলেন, অল্প বয়সে মারা যান, যাই হোক সৎ। তো আমার ধমনীতে সততার রক্ত আছে, আমি ভেতরে খুব শক্তি অনুভব করি এর জন্য কারোর সাথে কথা বলতে। আমি দুর্নীতিমুক্ত জীবন যদি কাটাতে পারি, আজকে এই সময় অবসর নেওয়ার দিন চলে এসেছে, তাহলে আমার ছাত্রকে কেন পারবে না? আমি তো ভাত খেয়েছি, মাছ ভাত ডাল খেয়েছি, মাথার উপর একটা পাখা ঘুরেছে, আর কত চাই? এই জন্য একটু ভোগবাদিতা কমাতে হবে আজকের বাংলাদেশে। এই ভোগবাদিতা কিন্তু আমাদেরকে অর্থলিপ্সু করে ফেলছে।
এবং সেই সাথে সচেতনতা। আমাদের এই যে যান্ত্রিক যে বিষয়গুলো আমাদের চারপাশে আজকে মোবাইল, ফেসবুক, এর ব্যবহারটা আমার কতটুকু নেব, কতটুকু নেব না, এর জন্য আমার মূল্যবোধ প্রয়োজন। সেই শিক্ষাগুলো আমার মনে হয় ছাত্রছাত্রীকে দিতে হবে। নিশ্চয়ই। তো আমি একটা কথা শুধু বলছি, এখানে আমি সাহিত্যের বলবো, সাহিত্যের জায়গাটাই আমার গল্পগুলো কিন্তু এখানে এইভাবে, এই যে এই বইটা যে লিখেছে কত নক্ষত্র তলে বহু দূরে, এখানে কিন্তু আমি বলতে চেষ্টা করেছি যে বাংলাদেশে অনেক মেধা আছে, নক্ষত্র মানে স্টার, মেধা আছে, বাংলাদেশ তার থেকে অনেক দূরে। কেন? প্রত্যেকটা গল্পই আঙ্গিকে লেখা। আর এই গল্পটা আমি লিখেছি এইটাই যে আমাদের জীবনে যেমন কেউ হয়তো বেটে মামুন হন, কেউ হিজড়া, কেউ হয়তো কুষ্ঠরোগী, তো এই গল্পগুলো লিখেছি যে তাদের জীবনের কষ্টগুলোকে কতটুকু অনুভব করি আমরা এবং সে কষ্টগুলো কেমন। তো এইভাবে আমার মনে হয় সাহিত্যের ক্ষেত্রেও, সংস্কৃতির ক্ষেত্রেও আমাদের ভূমিকা পালন করার আছে এবং ওই যে গণমানুষের কাছে পৌঁছাতে হবে। এজন্য কিন্তু 2006 সালে আমি মানে প্রাতিষ্ঠানিকভাবে ফিল্ম মেকিং শিখিনি, কিন্তু বঙ্গবন্ধুর উপরে সতীর্থ সত্যাশ্রয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 2006 সালে অডিও করি। তখন খুব ক্রিটিক্যাল সময়, অনেক সময় পরিষ্কার করে কাজ করতে পারতাম না। 2008 সালে ইলেকশনের আগে ফিল্মটা করি। এই ফিল্মটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখিয়েছি, সেনাবাহিনীতে নিয়মিত দেখায়। এটিএনএ, জি, এটা না, এটা হচ্ছে আমি ওই যে 73-74 সাল না, এটা হচ্ছে আমি ইতে গিয়েছিলাম 2014 সালের কথা বলো, জাতিসংঘে আমি ওই যে জাতিসংঘের ডেলিগেট হিসাবে নিউ ইয়র্কে যাই, ওই সময় ছবিটা তোলা, ওই সময় একটা গল্প লেখা আছে। তো এইটা আমি পুরস্কার পেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ফার্স্ট হয়েছিলাম। সব ছেলে মেয়ের মধ্যে বইগুলো সব আমার হাতের পুরস্কারের বই। এটা নন্দিতার, এটা একটু দেখানো দরকার আমাদের। খুব পুরনো। তো আমার মনে হয় যে সংস্কৃতি, আমার শুধু শিক্ষা এবং সংস্কৃতির উন্নতি না হলে আমি সভ্যতা ধারণ করতে পারবো না। ওই যে বলছি উন্নয়ন হচ্ছে, কিন্তু শিক্ষা সংস্কৃতি যদি এর সাথে যুক্ত না হয় প্রোগ্রেসটা হবে না, প্রগতি হবে না। এই দুটোর সম্মিলিত অবস্থা দরকার। আর আমাদের উচিত যে কোনো গবেষণা একদিকে ছাত্রছাত্রীকে তৈরি করে দেওয়া জীবনের জন্য সততার সাথে জ্ঞান চর্চা, আর একদিকে আমাদের উচিত গবেষণাগুলো সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া। আমি কিন্তু এই যে একটা ফিল্ম করেছি তথ্য কমিশনে থাকতে, নদীর জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ, আপনাদের কাছে রেখে যাব আমি আজকে। ক্লাইমেট চেঞ্জ, ওটা তথ্য কমিশনের সরকারি পাবলিকেশন, ক্লাইমেট চেঞ্জ এবং নদীর মিঠা পানির ব্যবহার। তো ওটার মধ্যে আজকে বুড়িগঙ্গার কথা বলা হচ্ছে, আর আমি 2015 সালে ওটা করেছি। তখন কিন্তু জনগণকে আমি বলছি জেনে নিন নদীর সীমানা কি, জেনে নিন দখলদার কারা, দখলমুক্ত করতে গেলে কি করতে হবে, অনেকগুলো পয়েন্ট ওখানে বলা আছে। অর্থাৎ তথ্য অধিকার আইনটা ব্যবহার করে জনগণ কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে পারে। কাজে ওইভাবে জনগণের হাতে তুলে দিতে হবে। যে কোনো কঠিন, আপাত দৃষ্টি কঠিন, কিন্তু বিষয়টা তো মানুষের, জনগণের কাছে, তার হাতে দিতে হবে। তো এটা করেছি আমি। গারদের উপরেও একটা ছোট ফিল্ম করেছি যাতে সম্প্রীতি থাকে, কেননা এটাও আমার একটা গবেষণা এই পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক। কেননা আমরা যে আদিবাসী শব্দটা বলি, পার্বত্য চট্টগ্রামে কেউ তারা আদিবাসী না। আমার সমস্ত ফাইন্ডিংস থেকে বের হয়ে আসছে এখানে একটা ভুলের চর্চা হচ্ছে, যে ভুলটা আমার রাষ্ট্র স্বার্থকে একদম ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে। গবেষণাটা বের হলে বোঝা যাবে। এত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনি নিয়ে এসছেন, এবং আমরা চাই যে মানুষ কোনো রাষ্ট্রীয় বিষয় নিয়ে বা সামাজিক কোনো বিষয় নিয়ে যখন সেটা মানুষের সামনে তুলে ধরছে, সেখানে যারা প্রপারলি গবেষণা করেছেন তাদেরকেই ফোকাস করা হোক। এবং সেই জায়গাটি থেকে আপনাকে যে আমরা রাঙা সকালে আজকে পেয়েছি, সেটা আমাদের জন্য একটা পরম পাওয়া। অনেক অনেক ধন্যবাদ ম্যাম সময় দেওয়ার জন্য। আসলে আমি নিজে যেটা মনে করি, আমাদের ভিতরে প্রেম আনতে হবে। জগৎ আর জীবন, আমাদের চারিপাশে যে জগৎ জীবন আছে এবং বিশ্বব্যাপী, শুধু বাংলাদেশ না, এই প্রেম থেকেই কিন্তু মূল্যবোধের জন্ম হয়, বিবেক বিবেচনার বিকাশ হয়। সুতরাং এই দিকে আনতে হবে, শুধু আত্মকেন্দ্রিকতা না। আমার চারপাশটাকে আমার ভালোবাসতে হবে। আমার চারপাশের পাখপাখালি, পশু পাখি, গাছপালা, রবীন্দ্রনাথের সেই বলাই গল্প, গাছটার জন্যে বলাই কি করছে, সেই গাছপালা সব কিছুকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, এবং চারপাশের জগৎ এবং জীবনকে ভালোবাসলে দেশের প্রতি প্রেম আসবে, বিশ্বের প্রতি প্রেম আসলে কিন্তু তখন রাষ্ট্রকেন্দ্রিক আত্মকেন্দ্রিকতাও থাকবে না, হানাহানিটাও কমে।